হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তো অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে এবং তার কিছু সাজেশনস তোমরা চেয়েছো এবং তোমাদের অনেকগুলো কোয়ারিজ আছে। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু সাজেশনস দেবো। অ্যাজ সাচ সেই রকম টাইপের ট্র্যাডিশনাল ওয়েতে সাজেশনস নয়, ঠিক আছে? আমি আগেই বলে রাখছি তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমি সাজেশনে বিশ্বাস করি না, কারণ তুমি ভাবো যে যে 1 বছর ধরে প্রিপারেশন করেছে আর যে ধরো 2 মাস কি 1 মাস প্রিপারেশন করেছে, তার মধ্যে তো পার্থক্য থাকবেই, তাই না? তো সেই জন্য আমি এখানটাতে চেষ্টা করেছি কয়েকটা জায়গা রিপোর্টের জন্য ইনক্লুড করতে, যে জায়গাগুলো থেকে পয়েন্টস আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? তো সেই পয়েন্টসগুলো তোমরা চাইলে নিজের মতোভাবে বানিয়ে নিতে পারো, ঠিক আছে? তো সেই জন্য এই ভিডিওটা করা। এবং প্রথমত তোমাদের কোয়ারিজ যেগুলো ছিল সেগুলো আমি সলভ করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আপকামিং ভিডিওসগুলি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর যদি আগে একটা পিএসসি ক্লার্কশিপের কাট অফ প্রেডিকশনের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি মিস করে থাকো তো আমি ভিডিওর আই সেকশনে দিয়ে দেবো, তাছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো প্রথমত আসি, এডিটোরিয়াল আসবে কিনা আর হচ্ছে পয়েন্টস দেবে কিনা, ঠিক আছে? তো সেই বিষয়টা আসতে গেলে আমাদের প্রথমত পিডিএফটাতে আসতে হবে, যেটা কিনা ক্লার্কশিপের ফার্স্ট যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে যে পিডিএফটা দিয়েছিল, সেই পিডিএফটারই এখানটাতে আমি অংশ তুলে নিয়েছি। এবং এখানটাতে তোমরা যদি দেখো যে এখানটাতে লেখাই আছে পরিষ্কার, ইংলিশ সেকশনে ড্রাফটিং এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। তার মানে নিঃসন্দেহে পয়েন্টস সাপ্লাই করা হবে। যদিও আমার অনেকগুলি পিএসসি ক্লার্কশিপের যে মক টেস্ট নেওয়া হয়েছে সেগুলোতে পয়েন্ট দেওয়া ছিল না, বিকজ আমি চাইছিলাম যে যাতে পয়েন্টস থাক বা না থাক তোমরা লিখতে পারো, সেই জন্য আমি পয়েন্টস কিছু কিছু দিয়েছি, কিছু কিছু দিইনি। কিন্তু তোমরা এটা কনফার্ম থাকো যে পয়েন্টস দেবে, ঠিক আছে? ইন কেস যদি না দেয় সেই জন্য আমি পয়েন্টস দিইনি কয়েকটা প্রশ্নে, ঠিক আছে? তারপরে দেখো বেঙ্গলি তো সেম জিনিস, ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অ্যান্ড মেটেরিয়াল সাপ্লাইড। তার মানে বাংলার ক্ষেত্রেও পয়েন্টস দেবে, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার। তারপরে কথা হচ্ছে এডিটোরিয়াল আসবে কিনা। তো এডিটোরিয়াল আসবে না, ঠিক আছে? এটা একদম কনফার্ম, এডিটোরিয়াল আসবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পয়েন্ট সাপ্লাই করা হচ্ছে, তার মানে এডিটোরিয়াল বা প্রতিবেদন যে সম্পাদকীয় প্রতিবেদন সেটা আসছে না। কারণ তোমরা যদি দেখো, যদি এরকম বলো যে এটা এডিটোরিয়াল না এমনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন, সেটা কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে ডাব্লিউবিসিএস এর বিগত বছরের কোশ্চেন পেপার তুলে ধরতে হবে, এবং সেখানে যে রিপোর্টগুলো দেওয়া আছে সেগুলো দেখবে তোমার একটারও পয়েন্টস দেওয়া নেই, ঠিক আছে? এবং সেগুলো লেখাই থাকে যে সম্পাদকীয় লিখুন। তো সেইগুলো হচ্ছে এডিটোরিয়াল বা সম্পাদকীয়। আর এক্ষেত্রে আমাদের জেনারেল রিপোর্ট বা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিবেদন আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে খুব যে প্রশ্নটা ইদানিং তোমরা করছো সেটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট পেন না ব্লু পেনে পরীক্ষা দিতে পারবে। তো এখানটাতে দেখো 8 নম্বর যে পয়েন্টটা, তোমাদের অ্যাডমিট কার্ড নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো, তো সেখানটাতে দেখবে যে লেখা আছে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক পয়েন্ট পেন ফর মেকিং এনি এন্ট্রিস অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কেনিং দ্য ওভাল অফ অ্যাটেন্ডেন্স শিট। তো অ্যাটেন্ডেন্স শিট যেটা দেওয়া হবে সেখানটাতে ওভাল যেটা করতে হয়, গোল করতে হয়, সেটা করার জন্য এবং প্রত্যেকটা এন্ট্রি ফিল আপ করার জন্য তোমাদেরকে বল পয়েন্ট পেনই ইউজ করতে হবে, স্ট্রিক্টলি ম্যান্ডেটারি। এবার কথা হচ্ছে এটা তো ডেসক্রিপটিভ পরীক্ষা, তো অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক পেন ইউজ করবে না ব্লু পেন ইউজ করবে, এখানে কিন্তু সেটা কিছু উল্লেখ করা নেই। এবার তোমাদেরকে ব্ল্যাক পেন তো ইউজ করতেই হচ্ছে টু মেক্স এন্ট্রিজ, ঠিক আছে? তো এন্ট্রি মেকিংয়ের জন্য যদি তোমাদের ব্ল্যাক পয়েন্ট পেন ইউজই করতে হয়, তো সেক্ষেত্রে
অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রেও ব্ল্যাক পয়েন্ট পেনই ইউজ করো, ফালতু কেন আবার দুটো তিনটে পেন ইউজ করার কোনো দরকার নেই। তো তোমরা ব্ল্যাক পয়েন্ট পেনই একটা বা দুটো যে যেরকম পারবে নিয়ে যাবে, এবং একটা তো ম্যান্ডেটরি লাগছেই। তো আদার্স যে অ্যান্সার রাইটিং আছে সেখানটাতেও তোমরা ব্ল্যাক পয়েন্ট পেনই ইউজ করো। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম আশা করছি। আচ্ছা, তারপরে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, ঠিক আছে, যেগুলো এখানটাতে আমার স্লাইডে করা নেই, আমি দেখে দেখে উত্তরগুলো দিয়ে দিই। সেটা হচ্ছে প্রেসিস শিট দেবে কিনা, ঠিক আছে। তো মোস্ট প্রবাবলি প্রেসিস শিট দেবে না, কারণ এত তাড়াতাড়ি লেখার পরীক্ষাতে প্রেসিস শিট সাধারণত দেয় না। ডাব্লিউবিসিএস ছাড়া অনেক মানে ম্যাক্সিমাম পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে প্রেসিস শিট দেয় না। তো তোমরা ধরে রাখতে পারো প্রেসিস শিট দেবে না, ঠিক আছে। কিন্তু এবার লেখাটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তুমি একটা পেজে কত ওয়ার্ড লিখছো সেটা এখন দেখো। তোমাদের তো সময় অনেক হাতে কম আছে, তো সেটা দেখো, দেখে এবার সিলেক্ট করো যে কটা লাইন লিখলে তোমাদের কতগুলো ওয়ার্ড হচ্ছে। এবার সেই অনুযায়ী তুমি দেখবে প্রেসিটা মোটামুটি কত প্যারা আছে, এবং মোরালেস দেখে তো বোঝা যাবে যে এটা 100 ওয়ার্ড আছে না 100 200 ওয়ার্ড আছে। বা তোমরা এখানটাতে ওইভাবে যে ইয়ে হয় না, যে গোনা হয় না, যে একটা প্যারাতে একটা লাইনে গুনে নিলাম কটা ওয়ার্ডস আছে আর কটা লাইন আছে, ইন্টু করে দিলাম, তো অ্যাপ্রক্সিমেট একটা বের হয়ে যায়, ঠিক আছে। তো সেটাকেই অ্যাপ্রক্সিমেটলি তোমরা ধরে নিবে, কারণ গোনার কিন্তু কোনো সময় নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা নিজের হ্যান্ডরাইটিংয়ে তোমরা জানো যে এতগুলো লাইন লিখলে আমার এতগুলো ওয়ার্ডস হয়, সেই অনুযায়ী একটা অ্যান্সার করবে। তোমাদের প্রেসিস শিট দেওয়া হবে না, এটাই ধরে রাখো। তারপরে প্রশ্ন যেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ লিখবে কিনা, মানে প্রশ্ন তো থাকবে দুটো গ্রুপে, আমি আগে দেখালাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি, ঠিক আছে। তো সেটার এ বি সি তিনটে দেওয়া থাকবে, এবং এখানেও তিনটে দেওয়া থাকবে এ বি সি। তো সেটা সিরিয়াল ওয়াইজ লিখতে হবে কিনা। তো একটা জিনিস হচ্ছে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে না, এরকম কোনো ম্যান্ডেটারি কেস নেই যে সিরিয়াল ওয়াইজই লিখতে হবে, ঠিক আছে। তোমার যে ইচ্ছা করলে সিটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, ঠিক আছে। এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, দাগ নাম্বারটা ঠিকঠাকভাবে দিও, কারণ ওই জন্য প্রবলেম হয়ে যায়, যারা এক্সামিনার খাতা চেক করে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আউটলাইন বা মার্জিন দেবে কিনা। তো মার্জিন দিও, ঠিক আছে। বাচ্চা মানে কি বলবো, যে আমরা আগে বাচ্চা সময়ে কি করতাম, যে একটা ভাঁজ করে নিতাম, ভাঁজ করে সেটা মার্জিন হিসেবে ইউজ করতাম। তো সেরকম করো না, একটা স্কেল নিয়ে যাবে এবং স্কেল নিয়ে গিয়ে মার্জিন দাগটা টানবে, ঠিক আছে। দাগ টেনে মার্জিনটা বানাবে। ওই ভাঁজটা যেগুলো অনেক ছোটোবেলায় সময় চলে, এখন দেখো এটা কিছুই না, এবার ভাঁজ করলেই করতে পারো, কিন্তু তুমি জিনিসটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছ সেটাও কিন্তু ওরা দেখবে। তো সেক্ষেত্রে পিএসসি এটাও লক্ষ্য রাখবে যে তুমি এই পরীক্ষাটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছ, কতটা ফর্ম্যালিটিস মেনটেন করছো। সেক্ষেত্রে আমাদেরকে দাগ টানাটা দরকার, যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে, শুধু এই পরীক্ষার ক্ষেত্রে তা নয়, ঠিক আছে। তারপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে কালো পেন, সেটা তো বললাম। আর একটা পেজে এটা লিখলাম, পরের পেজে বিটা লিখলাম, তারপরে পেজে সিটা লিখলাম। যদি এটা লেখার পরে ফাঁকা থাকলো, তো সেখানে আমি কিছু লিখলাম না, মানে এটা একজন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে তুমি এরকম করতেই পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি তোমার পেসিটা আগে লিখতে ইচ্ছা করে, পেসিটা প্রথমে লিখলে, তো অর্ধেকটা পৃষ্ঠা ভরলো, অর্ধেকটা ফাঁকা থাকলো, তো সেই অর্ধেকটা কিছু লিখলে না, পরের পেজে গিয়ে তুমি রিপোর্টটা লিখলে, অবশ্যই করতে পারো। সেক্ষেত্রে এখানটাতে পিটিও লিখে দিও, বা পরের পেজে যে আছে সেটা যেন বোঝা যায়, ঠিক আছে। যিনি এক্সামিনার তিনি যেন বুঝতে পারেন যে পরের পেজে কিছু একটা তুমি অ্যান্সার লিখে রেখেছো। নাহলে হয়তো এরকম হলো, ওখানটাতে হ্যাঁ দেখলো যে অর্ধেক লেখনি, তো ওখানটাতে স্টপ করে দিল, পরের পেজে আর গেলই না, এটা হতে পারে। তো সেক্ষেত্রে তুমি ওখানটাতে পিটিও লিখে দিও, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর দাগ নাম্বারটা ঠিকঠাকভাবে দিলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে রিস্ট ওয়াচ। হ্যাঁ, রিস্ট ওয়াচ
এই ব্যাপারটা বলি। এই প্রশ্নটা অ্যারাইজ করেছে কারণ এই জায়গাটাতে লেখা আছে যে কোনো মোবাইল ফোনস বা গ্যাজেট বা ক্যালকুলেটার্স নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে রিস্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে কি যাবে না। সেটা হচ্ছে তোমরা অ্যানালগ যে ওয়াচগুলো হয় সেগুলো নিয়ে যেতে পারো। পিএসসির যে কোনো পরীক্ষাতেই অ্যানালগ ওয়াচটা অ্যালাউ করা হয়, ঠিক আছে, কিন্তু ডিজিটাল ওয়াচ কোনো জায়গাতেই অ্যালাউ করা হয় না। তারপরে একটা প্রশ্ন হচ্ছে বোর্ড নিয়ে যেতে দেবে কি না। এটা কিন্তু পুরো সেন্টার ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। অনেক তোমার প্রথমত প্রিফারেবল যে তুমি বোর্ড না নিয়ে যাও, আর যদি নিয়ে যাও সেক্ষেত্রে ওটা সেন্টারের ওপর ডিপেন্ড করে যে তোমাকে অ্যালাউ করা হবে কি হবে না। এটা কিন্তু একদম ঠিকঠাক, ঠিক আছে, কারণ অনেক কিছুই সেন্টার টু সেন্টার ভ্যারি করে জিনিসগুলো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আনফেয়ার মিনস বলে কিছু হয় কি না পিএসসিতে, কি এসএসসি এমটিএস এর মতো আনফেয়ার মিনসের কোনো জিনিস আছে যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে ভুল হলে সেক্ষেত্রে পুরোপুরি অ্যান্সারটা কেটে দেয় বা এরকম কিছু। দেখো, আনফেয়ার মিনস বলতে পিএসসি সেরকমভাবে কিছু ডেফিনেশন দেয়নি, ঠিক আছে। এবার এখানটাতে 10th প্যারাতে তোমরা দেখবে একটা জিনিস লেখা আছে অ্যাডপশন অফ এনি কাইন্ডস অফ আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স এক্সামিনেশন। এবার এই আনফেয়ার মিনস বলতে বোঝায় উচ্ছৃঙ্খলতা। আর আমরা যে আনফেয়ার মিনসের কথা বলছি সেটা হচ্ছে ফরম্যাট রিলেটেড। এবার ফরম্যাট রিলেটেড কিন্তু আনফেয়ার মিনস অ্যাজ সাচ পিএসসির নেই, হ্যাঁ, কিন্তু অলিখিত কিছু নিয়ম পিএসসি ফলো করে। যেমন রিপোর্টের ক্ষেত্রে তুমি জাতামাতা যেমন তেমন ইচ্ছা তুমি লিখে দিলে, একটা শিরোনাম দিয়ে দিলে, একটা যেমন তেমনভাবে স্থানের নাম দিলে কি নিজস্ব সংবাদদাতা যেখানে ইচ্ছা দিলে, এভাবে হয় না, ঠিক আছে। একটা রুলস তো থাকে, এবং এটাও যে এক্সামিনার তার উপরে ভ্যারি করছে যে তিনি কি পুরো অ্যান্সারটাই কেটে দেবেন না কয়েকটা নাম্বার কাটবেন। এইবার ব্যাপার হচ্ছে ফরম্যাটের জন্য কিছু নাম্বার অ্যালোটেড থাকে, মোটামুটি ধরে রাখো 20-30% মার্কস ওই অ্যালোটেড থাকে শুধুমাত্র ফরম্যাটের রিলেটেড, ঠিক আছে। এবার তুমি যদি ফরম্যাট না মেনটেন করো তো 20-30% মার্কস তো কেটে গেল, তো তুমি কম্পিটিশন থেকে বাইরে চলে গেলে। সুতরাং আমাদেরকে ফরম্যাটগুলোকে মেনটেন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দিতে পারো, ঠিক আছে, লিখতে পারো। তারপরে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সাজেশনের জায়গাটা বা টিপসের জায়গাটা, ঠিক আছে। তো এখানটাতে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। জিনিস বলতে প্রথমত ফরম্যাট, ঠিক আছে। ফরম্যাট তোমাদেরকে যারা পেড ভার্সন আছে তাদের তো বলেছিলাম, তোমাদেরকে আমি বলে দিই অল্প করে, বেশি দেরি করব না বা বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। একটা তো শিরোনাম দিলে রিপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, শিরোনামের পরে ইংরেজিতে এখানটাতে তীরচিহ্ন দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখলে, মানে আমি বোঝাতে পারছি নিশ্চয়, যে এই জায়গাটা যদি এরকমভাবে একটা খাতা হয়, তো এটা শিরোনাম। আর আচ্ছা, তোমরা এক কাজ করো, আমি একটা এই পেড ভার্সনে ভিডিও ফ্রিতে দিয়েছিলাম, ঠিক আছে, তো সেখানটাতে আমি রিপোর্টের ফরম্যাট নিয়ে ডিসকাস করেছি, তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে দেখে নিও, সব থেকে বেস্ট হবে, কারণ ওখানে আমি বোর্ডের মাধ্যমে জিনিসগুলোকে ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে আর করছি না কারণ খুব আনইজি হচ্ছে ব্যাপারটা। যাই হোক, চলো, তারপরে আমি যে জিনিসটা বললাম মার্জিন, ঠিক আছে, মার্জিনের ব্যাপারটা আগেই বললাম। তারপরে দুটো জিনিস যেটা ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের স্পেলিং মিস্টেক্স এবং গ্রামাটিক্যাল মিস্টেক্স। তোমাদের কিন্তু কোনোভাবেই স্পেলিং মিস্টেক্স বা গ্রামাটিক্যাল মিস্টেক্স করা যাবে না, ঠিক আছে। তুমি ভালো লেখো, খুব ভালো লেখো, ইন্টারমিডিয়েট লেখো বা একদম বিগিনার ক্যাটাগরি লেখো, সেটা খুব একটা ম্যাটার করবে না, যতটা না ম্যাটার করবে
গ্রামাটিক্যাল মিস্টেক্স এবং স্পেলিং মিস্টেক, ঠিক আছে? তুমি যদি খুব ভালো লেখো, দারুণ লেখো, কিন্তু মানে দারুণ লেখো ইন দ্য সেন্স খুব ভালো ভালো ওয়ার্ডস ইউজ করেছো, ভোকাবস ইউজ করেছো, কিন্তু গ্রামারের বেলায় তোমার ভুল হয়ে গেল, তো সেটা কিন্তু কোনোদিন কাম্য হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু ডিক্রিজ করবে। তো বেটার হবে তোমরা সিম্পল লেখো, কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক্স বা স্পেলিং মিস্টেক্স যেন না থাকে, ঠিক আছে? তারপরে দেখো যে জায়গাটা, সেটা হচ্ছে রাইটিং ক্লিন, সিম্পল লেখো এবং ক্লিয়ার, ঠিক আছে? রাইটিং তোমাদের হ্যান্ডরাইটিং হরফগুলো হয়তো খারাপ হতে পারে, ঠিক আছে, জড়ানো হতে পারে বা অন্যরকম হতে পারে, ঠিক আছে? সেটা খুব একটা ইফেক্ট করবে না যদি তোমার লেখাটা ক্লিন এবং ক্লিয়ার থাকে, মানে যে জিনিসটা লিখছো সেটা যাতে বোঝা যায়। মানে স্কুল লিখছো তো স্কুলই লিখছো, স্কুল লিখতে গিয়ে মানে অন্যরকম হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। তো সেটা তো আশা করছি তোমাদের ঠিকঠাকই আছে। আর একটা যে জায়গাটা ভীষণই ভুল হচ্ছে সেটা হচ্ছে সাধু চলিত ভুল, ঠিক আছে? যেটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি বাংলাতে। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সারাংশ বা আমাদের বঙ্গানুবাদের ক্ষেত্রে এটা হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমাদের সারাংশগুলো সাধু ভাষায় দেওয়া থাকে, বা বঙ্গানুবাদগুলো কোনো একটা মনীষীর উক্তি দেওয়া থাকে। যেরকম তোমাদের পরীক্ষাতে একটা মক টেস্টে দেওয়া হয়েছিল যে হেল ইন্ডিয়া, এরকম কিছু একটা, সেটাতে অনেকেরই দেখেছি আমি সাধুচলিত ভুল হয়েছে। তো সেইগুলো অ্যাভয়েড করতে হবে তোমাদেরকে। প্রেসি একদম চলিত ভাষায় লিখলে চলিত ভাষায় লিখতে পারো, সাধু ভাষায় লিখলে সাধু ভাষায় লিখতে পারো, যে কোনো একটা ভাষায় লিখতে হবে। এই নয় যে সাধু ভাষায় অল্প লিখলাম, চলিত ভাষায় অল্প লিখলাম, সেক্ষেত্রে নাম্বারটা 0 বসে যাবে, সত্যি কথা বলতে। কারণ এটা একদমই জিনিসটা বাংলার ক্ষেত্রে খুবই খারাপ। আর যেহেতু বাংলার নিশ্চয় বড় প্রফেসরেরা খাতা দেখবেন, তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই বাজে একটা দেখাবে, ঠিক আছে? ইমপ্রেশনটাও বাজে খুব দেখাবে। আর আরেকটা হচ্ছে এখানটাতে ইউটা উড়ে গেছে, এটা কোশ্চেন্স হবে। কোশ্চেন্স শুড বি কমপ্লিটেড, মানে তোমাদেরকে টার্গেট রাখতে হবে 6টা কোশ্চেন যেন 6টায় ফুলফিল করতে পারো, ঠিক আছে, টাইমের মধ্যে। এটা কিভাবে করবে বা হচ্ছে না এসবের কিন্তু এখন আর সময় নেই, ঠিক আছে? 6টাকে কমপ্লিট করে আসতেই হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু মানে কম্পিটিশনের বাইরে চলে যাবে যদি 6টা কমপ্লিট না করে আসতে পারো। এটা খুব একটা ভয়ের ব্যাপার নয়, 6টাই কমপ্লিট করো। ইন কেস যদি একদম শেষে যেটা লিখছো সেটা যদি পুরোপুরি না লেখা হয়, যদি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে রিপোর্ট লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল, খাতা নিতে চলে এসছে, তোমার লেখা হয়নি, তো সেক্ষেত্রে এক লাইনে একটা কনক্লুশন ড্র করে দেবে। মানে কনক্লুশন মিন্স কনক্লুশন, এই না যে মানে অর্ধেকটা রাস্তা গিয়ে আমি রিপোর্ট ছেড়ে দিলাম। মানে কনক্লুশন যেভাবে হয় একটা রিপোর্টে, সেই রকম জায়গাটা একটা এক লাইনে এনে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে তোমরা একটা মার্কস ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এটা একটা তোমরা টিপস বা ট্রিক্স বলতে পারো, ঠিক আছে? তারপরে যে জায়গাটা, আচ্ছা এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ আমি এখানে খুব ইলাবোরেটলি জিনিসগুলোকে ডিসকাস করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে, তাই না? আর এখন তো অ্যাকচুয়ালি খুব একটা প্র্যাকটিস করার নেই, কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে আমাদের নজর রাখতে হবে, বাস এইটুকুই, ঠিক আছে? দেখো আমি একটা পেপার কাটিং এখানটাতে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এলাকার প্রধান রাস্তায় বেহাল, অবরোধে বাসিন্দারা, এখানে নিজস্ব সংবাদদাতা, কিন্তু স্থান বা ডেটের উল্লেখ নেই, ঠিক আছে? এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার কথা হচ্ছে এটা স্থান বা ডেটের উল্লেখ নেই কেন? কারণটা হচ্ছে এই যে পেপারটা যেখান থেকে কেটেছি বা পেপার কাটিংটা ফটো তোলা হয়েছে, সেই পেপারটাতে একদম উপরে এখানটাতে দক্ষিণবঙ্গ লেখা ছিল, বা উত্তর 24 পরগনা এরকম লেখা ছিল, ঠিক আছে? এবং সেই সঙ্গে ডেটটাও দেওয়া ছিল, সেজন্য এখানটাতে কিন্তু আলাদাভাবে উল্লেখ করেনি। এবার এই যে পেপারগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এই হেডলাইনটা বা শিরোনামটা। দেখো কত একটা ক্যাচি শিরোনাম করেছে, তাই না? এটা একটা ওয়ান কাইন্ড অফ
রিপোর্ট তোমরা জানো যে হয়, ইনসিডেন্টাল রিপোর্ট অবরোধ হয়েছে সেই হিসেবে। তো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলতে পারো এবং পড়তেও পারো। লেখাটা খুব ভালো আছে এবং এখানটাতে কয়েকটা জিনিস আছে না, প্রফেশনাল টাচ দেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমরা এখানটাতে দেখতে পাবে যে এই যে পূর্ত দপ্তরের আধিকারিকদের একাংশ জানান, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু সরি যাই হোক, এইভাবে তোমরা কিন্তু রিপোর্টে ইউজ করতে পারো। পূর্ত দপ্তরের আধিকারিকের একাংশ জানান, পূর্ত দপ্তর মানে বুঝতে পারছো নিশ্চয়ই, পিডাব্লিউডি। তারপরে দেখো রাস্তাটি স্থায়ী মেরামত করার জন্য এইভাবে লেখা যায়, ঠিক আছে। তারপরে এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটা দেখো প্যারা চেঞ্জ করে এইভাবে লেখা হয়েছে। তারপরে দেখো আরেকটা প্যারা চেঞ্জ করে এলাকার বাসিন্দা সমরেশ সরকার বলেন, যে একটা ডিরেক্ট স্পিচ দেওয়া হয়েছে এবং এটা শেষে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো তো, এখানটাতে যদিও ওয়ার্ড লিমিট প্রচুর, কিন্তু আমাদের তো খুব বেশি হলে তোমরা 150 ওয়ার্ড লিখতে পারবে, ঠিক আছে। 200 ওয়ার্ড বলা হয়, কিন্তু 200 ওয়ার্ড তো ওই টাইমের মধ্যে লেখা সম্ভব হয়ে ওঠে না। মোটামুটি 120 থেকে 150 ওয়ার্ডই হয়। সেক্ষেত্রে এই জায়গাগুলো অনেকটাই অ্যাট্রাক্টিং করে তুলবে রিপোর্টটাকে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা, যেটা অ্যানালিসিস বা অ্যানালিটিক্যাল রিপোর্ট, বা তোমরা বাংলাতে যে ক্ষেত্রে বিশ্লেষণমূলক রিপোর্ট বলো। তো সেক্ষেত্রে দেখো, পরিযায়ী পাখিরা এলেও প্রশ্নে চিলের রক্ষণাবেক্ষণ। তাহলে কতটা ক্যাচি একটা টাইটেল, ঠিক আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটা যদি নতুন আসো তো তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, ঠিক আছে। তো এটাও একটা খুব সুন্দর লেখা আছে, তোমরা এটাকেও স্ক্রিনশট তুলে নিতে পারো। তো এটা একটা জায়গার কথা উল্লেখ করেছে এবং এখানটাতে লেখা রয়েছে বিভিন্ন জায়গায়, এবং এটা একটা বিশ্লেষণমূলক রিপোর্ট যেভাবে লেখা হয় সেইটার একটা ধারণা কিন্তু এখানটাতে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এই কারণেই পুরো মানে পেপার থেকে তুলে তুলে দিয়েছি নিজে নিজে না লিখে। কারণ হচ্ছে তোমরা এই জায়গাটাতে যে সংবাদদাতা তার প্রফেশনাল টাচটা পাবে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু অনেকটাই মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা রিপোর্ট যে কাটিং, সেটা দেখো, চাপে আইন সংশোধন চাপে আইন সংশোধন রদ করলো কেরল। তো এক্ষেত্রে দেখো জায়গার নাম দিয়ে দিয়েছে কিরমভাবে, তিরু তিরুবনন্তপুরম, এবং তার সাথে সাথে ডেটটাও দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এক মিনিট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা। তো এই যে ফরম্যাটটা দেখছো, এই ফরম্যাটটাই করতে হবে। তোমরা অনেকে কি করছো, 23 এই মানে পয়লা, তো তো আমরা লিখি 1, তো এর সাথে আবার লা যুক্ত করে দিচ্ছ, ঠিক আছে। এটা হয় না, ঠিক আছে। পয়লা নভেম্বর এরমভাবে লিখছো, কিন্তু এটা হয় না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে একটু। 23 নভেম্বর এইটাই হচ্ছে ডেটের ফরম্যাট এবং জায়গার ফরম্যাট। এটা হচ্ছে সবথেকে বেস্ট ফরম্যাট আমি বলবো, ঠিক আছে। কোনো বইয়ে কি লেখা আছে না লেখা আছে আমার মানে তোমাদের অবশ্যই দেখতে হবে, বইয়ের বডিটা দেখো, বাট ফরম্যাটটা এখান থেকে দেখো, সবথেকে বেস্ট হবে জিনিসটা। তারপরে এখান থেকে দেখো লেখা আছে পুরো ব্যাপারটা, যদিও এই এটা অ্যাকচুয়ালি ফরম্যাটের জন্য আমি তুলেছি, খুব একটা যে ইম্পর্টেন্ট বিষয় তা নয়, তবে তোমরা পড়তে পারো। মানে যদি কোনো নিয়ম কানুন সম্পর্কে কিছু আসে পরীক্ষাতে, যে কোনো একটা নিয়ম কানুন সম্পর্কে, সেক্ষেত্রে এই লেখার যে প্যাটার্নটা আছে খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। তোমরা এটা দেখতে পারো, পড়ে পড়ে ফেলো, সেরকম তো সময় লাগবে না, ঠিক আছে। তারপরে যে জায়গাগুলো বলার আমি তো বলেই দিলাম। প্রথমত তোমরা খুব ভয় পেয়ে যাও সেটা করো না, ভয় পেও না, ঠিক আছে। কপি কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো চেক করা হবে না, যে ডাব্লিউবিসিএস এ যেভাবে চেক হয় সেভাবে হয় না। কারণ সবাই জানে যে 60 মিনিটে 6টা লেখা টাফ জিনিস, এবং
কপি ক্লার্কশিপের মতো করেই চেক করা হবে, যে যাতে তোমাদের সেরকমভাবে মার্কসগুলো দেওয়া হবে, 50% হোক বা 60% হোক। WBCS এর জন্য যদি পেপারগুলো দেখো, মানে WBCS এর যে বিগত বছরের প্রশ্নপত্র, সেগুলোতে যতটা না বড় বা ডিটেলসে লিখতে হয়, ঠিক আছে, ততটা না লিখলেও হবে। যেমন তোমরা পেসির ক্ষেত্রে দেখবে WBCS এ প্রচুর কঠিন কঠিন পেসি দেয়, তো হয়তো ক্লার্কশিপে কঠিন পেসি দেবে না, কিন্তু 2000 সালের কোশ্চেনে কঠিন একটা পেসি এসেছিল আমার মনে আছে। তো সেটা ক্ষেত্রে তাকিয়ে আমি বলতে পারি মানে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু না দেওয়ার চান্সটা বেশি। তো তোমরা মাথায় রাখবে এটাই, যে ওইভাবেই কপিগুলো চেক হবে, খুব যে আহামরি বিরাট কিছু লিখতে হবে সেরকম কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, এখানটাতে আমি কিছু রিপোর্ট টপিক দিয়েছি এবং টপিকের পয়েন্টস কীভাবে লেখা যায় জিনিসগুলোকে সেরকম একটা ব্রেকআপ করেছি, ঠিক আছে। এটা যেমন ইংলিশের ক্ষেত্রেও ভালো ইউজফুল হবে এবং বাংলার ক্ষেত্রেও সমানভাবে ইউজফুল হবে। দেখো, কয়েক রকমের রিপোর্ট হয়। একটা আমি দিয়েছি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ক্রিমিনাল রিপোর্ট, যেমন ড্যাকয়েটিস, ঠিক আছে, যেমন ব্যাংক ডাকাতি হলো বা কোনো জায়গায় খুন হলো, ঠিক আছে, এইগুলো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তো এখানটাতে আমি ড্যাকয়েটস হিসেবে লিখেছি, তোমরা এটা মার্ডার হিসেবেও লিখতে পারো, ঠিক আছে। পয়েন্টসগুলো দেখো, ডেট অ্যান্ড টাইম, প্লেস, যে অ্যাক্টিভিটি যেটা, এবং পুলিশের অ্যাকশান, এইগুলোর ভেতর থেকে এইগুলো লিখতে হবে এবং এইগুলোর ভেতর থেকে তোমরা কিছু ডাইরেক্ট স্পিচ তুলে ধরতে পারো। ডাইরেক্ট স্পিচ মানে আমরা ইনভার্টেড কমার মধ্যে যেগুলো লিখি, বাস এইটাই। তারপরে দেখো অ্যাক্সিডেন্টস, বিভিন্ন অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, তো সেগুলো অ্যাক্সিডেন্টের মধ্যে দেখো এটা কীরমভাবে লেখা, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যে অ্যাক্সিডেন্টটা কীরকম, বাসে, ট্রেনে বা একটা ধস নেমে গেল, সেটাও কিন্তু অ্যাক্সিডেন্ট। তো সেইভাবে তোমরা একটা নেচার দেবে ফার্স্ট যে প্যারাটা হয়। তারপরে কজ, মানে কী কারণে হলো সেগুলো একটু লিখলে, তারপরে কি কি ক্ষয়ক্ষতি হলো সেগুলো লিখলে, এবং পুলিশের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন বাঁধ ভেঙে গেল, বন্যা সৃষ্টি হয়েছে, কি কি ইনিশিয়েটিভ নেওয়া হবে। সেক্ষেত্রে ধরো প্রথমত বাঁধ ভেঙে গেছে, তো প্রথমত উদ্ধার কার্য চালাতে হবে, তো সেটা নিয়ে লিখলে যে CRPF বা NDRF নামানো হয়েছে এবং উদ্ধার কার্য চালানো হচ্ছে, এবং তারপরে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খাবার দেওয়ার ব্যবস্থা শুরু করতে হবে এবং ত্রাণ শিবির তৈরি করতে হবে। তাহলে জিনিসগুলো পরপর হবে। এবার অনেকে আছে কি এগুলো লিখলো না, লিখে দিল যে গভর্নমেন্ট যে মারা গিয়েছে তার জন্য 1 লাখ টাকা দিয়েছে বা 2 লাখ টাকা দিয়েছে, এরকম হয় না, ঠিক আছে। যারা বেঁচে আছে তাদের জন্য আগে ইনিশিয়েটিভ নেবে, তারপরে মারা গিয়েছে যারা, তাদের জন্য কিছু না কিছু করা হবে, ঠিক আছে, এইভাবে হয়। তারপরে দেখো ডে অবজারভেশন, মানে ধরো কিছু ইম্পর্টেন্ট ডেজ থাকে যেগুলো অবজার্ভ করা হয় বিভিন্ন ক্লাবে বা স্কুলে, হ্যাঁ, যেরকম প্রজাতন্ত্র দিবস বা কোনো ফ্লাওয়ার, একটা পুষ্প প্রদর্শনী, একটা প্রশ্ন কিন্তু আগের বছর এসেছিল বিগত বছরের প্রশ্নে। তো সেরকম কিছু ডেজ ধরো অবজার্ভ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোথায় এটা করছে, যদি যারা অর্গানাইজার তাদের ডিটেলস একটু। তারপরে দেখো ফাংশনস, যদি ফাংশন টাংশন হয় বা নাচ বা গান যেগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো হলো। এবার গ্যাদারিংটা, তারপরে গেস্ট কারা থাকলো, এবং ইম্পর্টেন্ট কিছু স্পিচ, যদি ধরো হেডমাস্টার স্পিচ দিলেন বা কিছু এরকম টাইপের। তারপরে ডেসক্রিপশান, কিছু অল্প কিছু ডেসক্রিপশান দিলে, এবং যে আশেপাশের মানুষজন বা লোকাল পিপলস তারা কীরকম মানে এনথুসিয়াজম দেখিয়েছেন, ঠিক আছে, সেটা একটু লিখলে, এবং কনক্লুশন। নিশ্চয় দেখা যাচ্ছে এই জায়গাটা, দেখা যাচ্ছে কি? 1 মিনিট, আমি তাহলে এটা বন্ধ করে দেবো। আচ্ছা, এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো তোমরা এইভাবে একটু মানে জিনিসগুলোকে, পয়েন্টসগুলোকে দেখো, খুব একটা বেশি প্র্যাকটিস করার যে প্রয়োজন আছে তা নয়, অনেক প্র্যাকটিস করেছো, ফ্রি মক্সও দিয়েছো প্রচুর, তো অসুবিধা নেই।
আমার এখানেও মক নেওয়া হয়েছে এবং অন্য অনেক জায়গাতে মক নেওয়া হয়েছে, অনেক জায়গাতে তোমরা মক দিয়েছো, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে শুধু এই পয়েন্টসগুলোকে একটু খানি ঝালাই করে নিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস। এবার কথা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলবো না, আসলেও আসতে পারে। তবে দেখে রেখো, কয়েকটা গভর্নমেন্ট স্কিম দেখে রেখো, অসুবিধা কিছু হবে না এরকম দেখে রাখলে। কারণ ওই গভর্নমেন্ট স্কিমসগুলো অন্য রিপোর্টে তুমি পুট করে নিতে পারবে। যেমন ধরো সেভ লাইফ, সেভ ড্রাইভ কিছু দেখলে, তো সেটা আসলো না পরীক্ষায়, কিন্তু ধরো আসলো পথ দুর্ঘটনা, সেক্ষেত্রে ওটা একটু পুট করে নিতে পারলে। তো এইভাবে একটু মানে জাম্বল ওয়েতে একটু এগোতে হবে, ঠিক আছে? তারপরে এটার যে পয়েন্টসগুলো আমি দিয়ে দিয়েছি, যে কেন স্কিমটা দরকার, মেন কি কি জায়গা আছে স্কিমের, তারপরে কারা কারা এলিজিবল, এবং মানি কত টাকা অ্যালটেড করা হয়েছে এরকম। এবং লাস্ট হচ্ছে অ্যানালিটিক্যাল। এবার অ্যানালিটিক্যাল রিপোর্ট মানে হচ্ছে সোশ্যাল বিভিন্ন ইস্যুস, যেমন পরিবেশ রক্ষা বা ডাউরি, ঠিক আছে? মানে ডাউরি মিন্স যে পণ প্রথা, ঠিক আছে? এরকম কিছু জিনিস। তারপরে যেগুলো থাকে যে এই যে সংস্কৃতি ব্যাহত হচ্ছে, উগ্র সাম্প্রদায়িকতায় একটা প্রশ্ন এসেছিল, সেরকম টাইপের জিনিস। এবার সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কোন কোন জায়গায় প্রবলেমস আছে, কেন এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়, এবং তার মাধ্যমে কি কি সাফারিংস হতে পারে মানুষজনের মধ্যে, রেমিডিস কি থাকতে পারে তার, গভর্নমেন্ট প্রাইভেট এদের যে মিলিত অ্যাকশনস কি কি হতে পারে। প্রাইভেট মিন্স ধরো বিজ্ঞাপনের তো বিভিন্ন অবদান থাকে, তো প্রাইভেট যে বিজ্ঞাপনগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু মানুষের যে মেন্টালিটি সেটাতে এফেক্ট পড়ে, সেটাও একটা কিন্তু অবদানের মধ্যে পড়ে। তো সেটাও একটু লিখতে পারো। খুব বেশি তো লেখার সময় নেই আমি জানি, যাই হোক। তারপরে হচ্ছে এনি চেঞ্জেস, যদি কিছু চেঞ্জ করার থাকে সেটা কিন্তু ডিরেক্ট স্পিচের মধ্যে লিখবে, মানে নিজে নিজে লিখবে না যে গভর্নমেন্ট এই চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জ করতে হবে, না, কারোর মাধ্যমে লেখো যে অপোজিশন লিডার গভর্নমেন্টকে এরকমভাবে চ্যালেঞ্জ করছে যে এই জায়গাগুলো চেঞ্জ করার দরকার আছে, বা অপোজিশন মানে ডিরেক্ট স্পিচ দিয়ে দিলে যে গভর্নমেন্টের এই জায়গাগুলো পরিবর্তন করা উচিত, এইরকমভাবে, ঠিক আছে? তো বোঝাতে পারলাম নিশ্চয়ই এই জায়গাটা। তো এখানে আমি আজকে যে ইয়ের সেকশনটা সেটা শেষ করছি, এবং যদি সেরকম দরকার হয় সেক্ষেত্রে আমরা আরও একটা সেশন করা যেতে পারে, ঠিক আছে? কারণ যতদিন সময় আছে ততদিন আমরা করতে পারবো। তো দেখো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কোনো টপিক রিলেটেড সমস্যা থাকলেও সেটা জানাও, ঠিক আছে? চেষ্টা করব যদি আরও কিছু এরকম টাইপের বিশ্লেষণমূলক কিছু রিপোর্টের নমুনা দেখানো যেতে পারে, বা কিছু টিপস দেওয়া যেতে পারে আরও, ঠিক আছে? তো এই অবধি থাক আজকে।